অত্যন্ত রূপবতী একজনের নিকট এমন প্রশংসা পেয়ে লজ্জায় নেতিয়ে গেলাম আমি। লজ্জার ভার এতই যে চোখ তুলে তাকানোর জো নেই। এই বাড়িতে প্রথম দিন আমার গায়ের রং ময়লা বলে কটূক্তি করে ওঠা আভাও আজ আশ্চর্যজনকভাবে প্রশংসা করে উঠল। তারপর তিনজনে মিলে আমাকে নিচতলায় বসার ঘরে নিয়ে এলো। আগে থেকেই বসার ঘর পূর্ণ ছিল মানুষে। আমি আর চোখ তুলে তাকানোর সাহস পেলাম না। বসার ঘরে উপস্থিত হওয়া মাত্র সকলের দৃষ্টি এসে জড়ো হলো আমার উপর। সহসা চোখ খিচে বন্ধ করে নিলাম আমি। এতটা লজ্জা তুমি বিয়ের দিনও লাগেনি যতটা আজকে লাগছে। আমার আগমনের পরপরই বসার ঘরে একটা গুঞ্জন ছেয়ে গেল। সকলের বলা কথাগুলো মিলেমিশে বিশৃঙ্খল একটা স্বর সৃষ্টি করলো। আমাকে বসিয়ে দিয়ে সকলে চলে গেল। একা বসে রইলাম আমি। সকলের দৃষ্টি এখন আমার দিকে বুঝতেই ভীষণ অস্বস্তিতে পড়ে যাচ্ছিলাম। মুহূর্ত যেতেই গুঞ্জনের কিছুটা কমে এলো, কিন্তু পরক্ষণেই চাপায় গুঞ্জন ফের শুরু হলো। মাথা নিচু করে থাকায় একজোড়া নূপুর পরিহিতা শুভ্র পায়ের নিজের পানে হেঁটে আসার দৃশ্য দেখলাম। এই পায়ের মালকিন কে সেটা বোধগম্য হতেই চোখ তুলে তাকালাম আমি। অমনি অক্ষিপটে ভেসে উঠল শশী সুশ্রী মুখশ্রী। মনে মনে একটু হাসলাম আমি। ঈশ্বর মনুষ্যের এক বড় উপকার করেছেন। আমাদের হৃদয়ের আসল চেহারা ভাগ্যিস মুখের উপর প্রভাব ফেলে না। শশীর চলনের দাপুটে একটা স্বভাব আছে, কিংবা সেটা তার সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। আমি চোখের পলক ফেলে শশীর পানে ফের তাকালাম। আজ তার পরনে লাল টকটকে শাড়ি। আশ্চর্যের বিষয় তো এই যে হাত সে ৮ পৌরে শাড়ি পরিধান করেছে। আমার নিকটে এসে স্থির হয়ে দাঁড়ায় শশী। মুখে সূক্ষ্ম একটা হাসির রেখা টেনে পর্যবেক্ষণ করে আমাকে। উপস্থিত লোকেদের দৃষ্টি ততক্ষণে দখল করে নিয়েছি আমরা দুজন। অদূরেই শাশুড়ি মা শঙ্কিত নজরে তাকিয়ে আছেন আমার দিকে। আমাকে পর্যবেক্ষণ করে শশীর দৃষ্টি এসে থামলো আমার হাতের উপর। মুহূর্তেই তার ওষ্ঠ ছেয়ে গেল উপহাসের হাসিতে। সেটা লক্ষ্য করেই আমি হাতটা তুলে দেখলাম। শশী আফসোসের একটা সুর টেনে বলে উঠল, যার কাঁধে জমিদার বাড়ির সমস্ত দায়িত্ব সঁপে দেওয়া হবে সে আদতে হাতে আলতা আঁকতেও অপটু। বড়ই আফসোসের বিষয়। আমি স্বাভাবিকভাবেই তাকালাম শশীর দিকে, কিন্তু ক্রমেই শুরু হয়ে এলো আমার দৃষ্টি। আমি হাতে ধ্রুব রেখে দেওয়া আলতার উপর নজর বুলিয়ে বলে উঠলাম, আফসোস তো আপনি করবেন শশী, যখন আমার হাতের আলতার এমন নকশার কাহিনী জানবেন। আমার তো সন্দেহ আপনি আফসোস না দ্বিতীয়বার প্রাণ ত্যাগের চেষ্টা করে বসেন। আমার ছোড়া তীর যে একেবারে নিশানা এসে লেগেছে সেটা শশীর মুখমণ্ডলের পরিবর্তন দেখেই বোঝা গেল। আমার কথার অর্থ বোধ হয় পুরোপুরি বোধগম্য হয়নি শশীর। সে ভ্রুকুচকে বলে উঠল, মানে? মানে এই, যেটা নিয়ে একটু আগে আপনি উপহাস করলেন সেটা আমার স্বামীর হাতের ছোঁয়া। উনি নিজে আমার হাতে আলতা এঁকে দিয়েছেন। আমার কথা শুনে শশীর কিরূপ অনুভূতি হলো বোঝা গেল না, তবে সে বলে উঠল, বেশি দিন তোমার স্বামী আর তোমার থাকবে না। এই জমিদার বাড়ি আর ধ্রুবর মস্তিষ্ক থেকে চিরতরে তোমায় আমি মুছে দেব। চেষ্টা করুন, অবশ্যই এটা শুধুমাত্র আপনার অপূর্ণ একটা স্বপ্ন হয়ে রয়ে যাবে শশী। আবার কবে আসবেন? ধ্রুবর ব্যাগ গোছাতে গোছাতে প্রশ্ন করলাম আমি। উনি তখন শার্ট প্যান্ট পরে আয়নায় নিজেকে দেখে চলেছেন। ২-১ ঘন্টা পূর্বে বৌভাতে অনুষ্ঠান শেষ হয়েছে। দুঃখজনক হলেও আজকেই শহরে ফিরছেন ধ্রুব। লোকজন মহল ত্যাগ করার পরেই নিজ কক্ষে এসে আমি ওনাকে সাহায্য করতে ব্যস্ত হয়ে পড়েছি। আমার বাড়ি যেতে চাওয়ার কথা আর মুখ ফুটে বলা হয়নি।
আমি প্রশ্নটা করে ফের ব্যস্ত হয়ে পড়লাম আলমারি থেকে প্রয়োজনীয় কাপড় এনে ব্যাগে ভরতে। ধ্রুব দর্পণ থেকে দৃষ্টি সরিয়ে তাকালেন আমার দিকে। চোখ জোড়ায় লালচে আভা। আমি খেয়াল করলাম না। বারবার আলমারি আর বিছানায় রাখা ব্যাগের নিকট আসা যাওয়া করায় কক্ষে আমার নুপুরের সূক্ষ্ম আওয়াজ ও শাখা সংঘর্ষে উৎপন্ন হওয়া শব্দে একটা মৃদু সুরের তাল। ধ্রুব বিছানায় বসে পড়লেন নিস্তেজভাবে। ওনার শূন্য দৃষ্টি বর্তালো ব্যস্ত আমার উপর। চোখ তুলে আমি একবার ওনার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বললাম, বললেন না যে, নাকি আর আসার ইচ্ছেই নেই? ধ্রুব এবার আমার থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালেন। গভীর একটা শ্বাস টেনে ওষ্ঠ কামড়ে ধরে মাথা নত করে চোখ বুজে নিলেন। আমি অনিমেষ তাকিয়ে রইলাম শার্ট প্যান্ট পরিহিত আমার অধিকারস্থ পুরুষটির থেকে। শার্টের হাতা গোটানো থাকায় ওনার লোমশ হাত দুটো ফুটে উঠেছে, যা প্রদীপের শিখায় বড্ড আকর্ষণীয় ঠেকছে। আমি এবার হাতের কাজ থামিয়ে ফের প্রশ্ন করে ফেললাম, শুনছেন? প্রশ্নটা করে আমি থামতেই কক্ষ জুড়ে গাঢ় নিস্তব্ধতা। দুটো মনুষ্যের নীরব শ্বাস প্রশ্বাসের অতি সূক্ষ্ম আওয়াজ ব্যতীত আর কোনো শব্দ নেই। ওনার এমন নীরবতায় আমি হতাশ হলাম। কেমন করে উঠল আমার হৃদয়। উনি কি আমার আচরণে বিরক্ত হচ্ছেন? আমি কি বিরক্তিকর প্রশ্ন করছি? আমার অভিমানের স্তর বেশ পুরো। আমি আর কোনো প্রশ্ন করলাম না ওনাকে। চুপচাপ হাতের কাজটা শেষ করে ব্যাগের চেনটা লাগিয়ে দিলাম। দেহে থাকা আভূষণগুলো হঠাৎ বিরক্ত লাগতে শুরু করলো আমার। থমথমে মুখশ্রীতে আমি আর চোখে ধ্রুবর দিকে তাকালাম। ভদ্রলোক মাথা নিচু করে চোখ বুজে আছেন। হাত দুটো বিছানায় ভর দিয়ে রেখেছেন। আমি গাল ফুলিয়ে আয়নার সামনে এসে দাঁড়ালাম। গা থেকে একে একে সমস্ত অলংকার খুলে রেখে দিলাম। শুধু রয়ে গেল ওনার পরিয়ে দেওয়া নূপুর। ওনার সম্মুখে এসে আমি কাপড়ের ব্যাগটা ওনার নিকটে রেখে দিলাম। মুখশ্রীতে তখন রাজ্যের অভিমান এসে বিরাজ করছে। টু শব্দও করলাম না আমি। যেই ঘুরে দাঁড়ালাম অমনি হাতে টান পড়ল। চেনা স্পর্শ পেয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম আমি। ফের আচমকা টান দিয়ে আমাকে ওনার দিকে ঘোরালেন। আমি খানিক আটকে উঠে ওনার দিকে তাকালাম। উনি আশ্চর্য এক কাজ করে ফেললেন। দীর্ঘদেহী মানুষটা হঠাৎ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল আমাকে। স্তব্ধ হয়ে গেলাম আমি। চোখ বড় বড় হয়ে গেল তৎক্ষণাৎ। সমগ্র কায়ায় ওনার নিবিড় স্পর্শে কম্পিত হলাম আমি। হৃৎপিণ্ডের কথা অবর্ণনীয়ই থাক, সেটার হাল তো ততটাও খারাপ ছিল না যতক্ষণ অব্দি উনি গাঢ় স্বরে ডেকে না উঠলেন, নির্বাণী। জবাব দেওয়ার মতো অবস্থায় নেই আমি। এমনকি শুকনো একটা ঢোক অব্দি গলাধ্যকরণ হচ্ছে না আমার। ওনার এইভাবে আমার নাম ধরে সম্বোধনে যে আমার হৃৎপিণ্ডের কি হাল হয় সেটা আদৌ উনি জানেন? উনি আমাকে আরো চেপে ধরে মৃদুস্বরে বলে ওঠেন, দুঃখিত এভাবে জড়িয়ে ধরার জন্য। ওনার গাঢ় নিঃশ্বাস ছুঁয়ে দিচ্ছে আমার কাঁধের উন্মুক্ত অংশ। শিউরে উঠছি আমি বারবার। উনি রুদ্ধশ্বাস ফেলে বললেন, কেন আবার এরকম সর্বনাশ করলে? সহসা ভ্রু কুঁচকে গেল আমার। আমি ওনার সর্বনাশ করেছি? এসব কি বলছেন উনি? ধ্রুব হেসে গভীর একটা শ্বাস টেনে ফের বললেন, বুকের মাঝে কি একটা তোলপাড় শুরু হয়েছে। কান পেতে একটু শোনো তো নির্বাণী। হৃৎপিণ্ডটাকে একটু শান্ত হতে বলো। এই দায়িত্ব তোমার নয় কি? কালকে সকালে উঠে তোমার স্নিগ্ধ মুখশ্রী দেখবে না বলে আমার উপর কেমন অত্যাচার চালাচ্ছে। ওকে একটু বকে দাও তো। তোমার স্বামীকে যেন একটু শান্তিতে থাকতে দেয়। আর আমাকে কৈফিয়ত দাও, কেন আমার এরকম সর্বনাশ করলে? আমার মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হলো। একে তো আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছেন, তার উপর কি সব বলছেন? মারার ফোন দিয়ে এটেছে নাকি লোকটা? আমি আর চোখ মেলে তাকানোর সাহস পেলাম না। ওনার বুকের কাছটায় আমার মাথা থাকায় সেখানে টিপ টিপ শব্দে অজ্ঞান হওয়ার উপক্রম আমি।
আমার অবস্থা আরো শোচনীয় করতে উনি হঠাৎ সাংঘাতিক এক বাক্য বলে ফেললেন। আমি কি তোমায় ভালোবাসি নির্বাণী? কথাটা কর্ণগোচর হতেই আমার শ্বাস প্রশ্বাস যেন থেমে গেল। আমি কি স্বপ্ন দেখছি? সম্ভবই না। লোকটার স্পর্শ, কথাবার্তা সবই তো গায়ে কাটা দিচ্ছে। হঠাৎ আমাকে ছেড়ে দিয়ে আমার দু গালে হাত রাখলেন ধ্রুব। আমি চোখ বুজে ফেললাম। চোখের পাপড়িগুলো কাঁপছে অনবরত। আচমকা চোখে মুখে ধ্রুবর নিঃশ্বাস পড়তেই শাড়ি খামচে হাত মুঠো করে নিলাম আমি। অপ্রত্যাশিতভাবে আমার কপাল ছুঁয়ে দিল ধ্রুবের পুরো ওষ্ঠ। মুহূর্তেই থমকে গেলাম আমি। উনি এবার ধীর স্বরে বললেন, উত্তর আমি জানি না। তোমার কি জানা আছে নির্বাণী? আমি চোখ বুজে সেভাবেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। এমন অনুভূত হচ্ছে যেন এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাব। দ্বিতীয়বার আমার কপালে ওষ্ঠ ছোঁয়ালেন ধ্রুব। আমার হাত এবার খামচে ধরল ওনার বুকের শার্ট। ধ্রুব মৃদু স্বরে প্রশ্ন করলেন, জানো? ধীরে ধীরে চোখ খুলে তাকালাম আমি। সরাসরি তাকালাম ধ্রুবের চোখে। 2-3 সেকেন্ডের বেশি তাকিয়ে থাকার সাধ্য হলো না এই গাঢ় চোখে। দৃষ্টি নত করে কাঁপা কাঁপা স্বরে বলে উঠলাম, বাসেন? কানের কাছে ধ্রুবর সম্মতিসূচক ফিসফিসিয়ে বলা, বাসি। আমার চোখ টলমলিয়ে উঠল হঠাৎ। সেটা আনন্দে নাকি অন্য কারণ বুঝলাম না। অযথাই বোধহয় অশ্রু গড়ালো। সেই অশ্রু ধ্রুবের হাতে পড়লেই সে হকচকিয়ে বলে উঠল, এই, তুমি কাঁদছো কেন? ভালোবাসি বললাম তো। বুঝতার লোকটা বুঝলো না তার ভালোবাসা পেয়েই আমি কাঁদছি। আমি উত্তর না দিয়ে ওনার থেকে সরে এসে বললাম, আপনার দেরি হয়ে যাচ্ছে। উনি গাঢ় দৃষ্টিতেই আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, তাড়িয়ে দিচ্ছ? ছি ছি ছি, কি সব বলছেন আপনি? ধ্রুব আলতো হেসে আমার গালে ঠোঁট ছুঁয়ে বলল, চলো, হ্যাঁ, আমায় এগিয়ে দিয়ে আসবে। এক হাতে ওনার ব্যাগ আর এক হাতে আমার হাত ধরে কক্ষ থেকে বের হলেন উনি। সপ্তাহ 2 আগের মধ্যে আর আজকের মধ্যে কত পার্থক্য, তাই না? সেদিন আমি জানতামও না লোকটা শহরে যাবে, আর আজ আমাকে উনি নিয়ে যাচ্ছেন ওনাকে এগিয়ে দেওয়ার জন্য। বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে ওনার দিকে তাকিয়ে মুচকি হাসলাম আমি। প্রথমে আমরা এলাম শাশুড়িমার কক্ষে। ভেতরে প্রবেশের অনুমতি নিয়ে আমরা দুজন প্রবেশ করলাম। শাশুড়িমাকে দেখেই আমি ধ্রুবর মুঠোয় থাকা হাতটা ছাড়িয়ে নিয়ে মাথায় ঘোমটা টেনে দিলাম। অনেকটাই ঘোমটা টানলাম, কেননা এই মুহূর্তে আমার গায়ে কোনো আভূষণ নেই। ওনার চোখে সেটা পড়ুক তা চাইছি না। শাশুড়িমা তখন বসে বসে সুপারি কাটছিলেন। ধ্রুবর আগমন টের পেতেই চোখ তুলে তাকিয়ে বললেন, চলে যাচ্ছ তাহলে? যেতে হচ্ছে মা। কথাখানা বলে ধ্রুব শাশুড়িমার পা ছুঁয়ে দিলেন। মাথা স্পর্শ করে আশীর্বাদ করলেন শাশুড়িমা। পরপরই ওনার চরণ ছুঁলাম আমি। আমাকে ধ্রুবর সাথে দেখি ওনার কি মনে হলো জানা নেই আমার, তবে উনি পরম স্নেহে আমার মাথায় হাত রাখলেন। তারপর আমাকে আদর্শের স্বরে বললেন, যাও, নিজের বরকে এগিয়ে দিয়ে এসো। আমি আলতো করে মাথা নাড়লাম। তারপর ধ্রুব ওনাকে আসি বলে আমাকে নিয়ে বেরিয়ে আসলেন কক্ষ থেকে। বসার ঘর তখন নিস্তব্ধ। 2-3টে মশালের আলোয় আবছা আলোকিত জায়গাটা পরিচিত হয় অনায়াসেই পার করে উঠোনে এসে পড়লাম আমরা। উনি উঠোনে এসে দাঁড়ালেও আমি অবস্থান করছি মহলের সিঁড়ির উপর। আমি মৃদুস্বরে বলে উঠলাম, এবার আসুন তবে, আর তাড়াতাড়ি ফিরবেন। ঠিক আছে। কথাটা বলে উনি পিছন ফিরলেন। কিছু একটা মনে করার চেষ্টা করে বললেন, আমার ইংরেজি বইয়ের ভাঁজে তোমার জন্য কিছু একটা রাখা আছে, মনে করে পড়ে নিও। আমি ওনার কথায় আলতো করে মাথা নাড়লাম। উনি একটা গাঢ় শ্বাস ফেলে আমাকে দেখলেন। আবছা আলোয় ওনার কাছে কতটুকু দৃশ্যমান হলাম জানা নেই, তবে উনি কিছুক্ষণ তাকিয়ে বললেন,
আসি, ছুটি পেলেই আবার ফিরব। আমি আবারও মাথা নাড়লাম। উনি চলে যেতে লাগলেন, আমাদের মাঝে বাহ্যিক দূরত্ব তৈরি করে। আমি দুহাত একত্র করে তাকিয়ে রইলাম ওনার যাওয়ার পানে। ধীরে ধীরে বিষিয়ে উঠল আমার মন খারাপে ছেয়ে গেল সেটা। জানা ছিল না ওনার প্রস্থানের পরপরই আমার কপালে শনি লেগে যাবে। উনি দৃষ্টির আড়াল হওয়ার কিছুক্ষণ পরও আমি সেভাবেই দাঁড়িয়ে রইলাম। তারপর হঠাৎ মনে পড়ল উনি বলেছিলেন ইংরেজি বইয়ে আমার জন্য কিছু রেখেছেন উনি। সেটা খেয়ালে আসতেই আমি দ্রুত 3 তলায় আমার কক্ষের উদ্দেশ্যে রওনা হলাম। কক্ষে পৌঁছে দরজা আটকে ওনার পড়ার টেবিলের সামনে এসে দাঁড়ালাম। ইংরেজি বইটা বের করে পাতা উল্টাতেই চিরকুটের ন্যায় একটা কাগজ চোখে পড়ল। সেটা নিয়ে বই বন্ধ করে চেয়ারে বসে পড়লাম আমি। কাগজটা মেরে ধরার সময় অস্বাভাবিকভাবে হাত কাঁপছিল আমার। বুকের ভেতর কি উচ্চাটন, কি লেখা আছে সেটা ভাবতেই আমার হাত ঘেমে উঠছিল। আমি ধীরে ধীরে কাগজের পৃষ্ঠাটা খুললাম। গোটা গোটা অক্ষরে ধ্রুবর লেখা শব্দগুলো চোখের পাতায় ভেসে উঠল। আমি মনে মনে পড়া শুরু করলাম সেটা। মাধবীলতা, জানোই তো, নরম পুষ্পের স্থান যেমন সবচেয়ে সুন্দর স্থানে হয়, তেমনি লোক তাদের কোমলতার সুযোগ পেয়ে পায়ে পিষে ফেলতেও দুবার ভাবে না। অথচ দৃঢ় সূক্ষ্ম কাটার ক্ষেত্রে এমনটা ঘটে না। তার সূক্ষ্মতা ও বিষাক্ততার দরুন তাকে পিষে ফেলার সাহস লোকেরা করে না। পদ্ম, একটু কঠিন হও, একটু দৃঢ় হও ওই সূক্ষ্ম কাটার ন্যায়। ইতি তোমার অর্ধাঙ্গ। ধ্রুবর লেখা প্রতিটি অক্ষর ছুঁয়ে ছুঁয়ে দেখলাম আমি। এই কথা তো উনি আমাকে নিজেও বলতে পারতেন, কিন্তু সেটা এভাবে আমার নিকট পৌঁছেতে উনি আমার বড় উপকার করলেন। ওনার কথাগুলো শব্দ হয়ে বন্দী হয়ে রইল আমার কাছে। উনি ঠিক কী কারণে আমাকে দৃঢ় হওয়ার কথা বললেন সেটা এই মুহূর্তে আমার ভাবনায় আসছে না। আমি চিরকুটখানা বুকের কাছে চেপে ধরে দীর্ঘ একটা শ্বাস টানলাম। চোখ বুজেই তাতে ভেসে উঠল শুভ সুদর্শন মুখখানা। মনে হলো যেন উনি আমার নিকটে বসে আমার বান্ধবী লতা বলে সম্বোধন করছেন। সেই স্বর আমার কর্ণকুহরে নৃত্য করছে। একটু পরেই পদ্ম বলে ডেকে আমার হৃদয়ে প্রেমের সুর বেজে উঠছেন। আমি চিরকুটটা চোখের সামনে ফের মেলে ধরলাম। ওনার তরফ থেকে পাওয়া দ্বিতীয় উপহার এটা অতি যত্নে থাকবে আমার নিকট। শুধু পারবো না বক্ষ চেড়ে তাতে লুকিয়ে রাখতে। ধ্রুব চলে যাওয়ার পর 2 দিন গত হয়েছে। আমার দিন কাটে অবহেলায় আনমনে। চোখে তৃষ্ণা হৃদয়কেও গ্রাস করেছে ধীরে ধীরে। মন মস্তিষ্ক জুড়ে একটাই নাম বিরাজমান, ধ্রুব। ধ্রুব দেবনাথ। প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে উঠে আমি বিছানার কাছে বড় জানলাটা খুলে দিলাম। সাথে সাথে শীতল মৃদু বাতাসের আগমন ঘটল কক্ষে। কালকে রাতে আবার ঝড় হয়েছিল। ঝড়ের পর সকালের আকাশটা আবার ঝলমলে হয়ে ধরা দিয়েছে। সারা রাত ধরে বৃষ্টি হওয়ায় ভেজা মাটির সোদা গন্ধ নাকে এসে ঠেকছে। আমি গভীর একটা শ্বাস টেনে নিলাম। বেলা কত হলো জানা নেই। এ বাড়িতে একটাই ঘড়ি, আর সেটাও বসার ঘরে টাঙানো। সময় দেখার জো নেই, তবুও ধারণা করছি 7টার বেশি বাজেনি। পরিবেশ অনেকটাই শীতল ঠেকায় সকালে স্নান করার সিদ্ধান্ত বাতিল করা হলো। স্নানঘর থেকে হাত মুখ ধুয়ে বের হলাম আমি। এলোমেলো হয়ে থাকা কেশে চিরুনি চালিয়ে বিন্যস্ত করে নিলাম। তারপর খোপা করে নিয়ে নতুন করে সিঁদুর লেপটে নিলাম সিঁথি জুড়ে। মুখে একটা মুচকি হাসি ফুটে উঠল। দর্পণের সামনে থেকে সরে এসে ধ্রুবর পড়ার টেবিলের সামনে দাঁড়ালাম আমি। তারপর ওনার ইংরেজি বইয়ের ভেতর থেকে চিরকুটখানা বের করে একবার পড়ে নিলাম। ফের রেখে দিলাম যত্ন করে। পড়ার টেবিলে থাকা বইগুলো উচ্চ মাধ্যমিকের। ওনার এখানকার যে বই দুটো উনি সাথে নিয়ে এসেছিলেন সেগুলো নিয়ে গেছেন সাথে করে। আমি পড়ার টেবিল ছেড়ে এবার বুকশেলফের কাছে এসে দাঁড়ালাম। আমার ইচ্ছে থাকলেও কখন এখান থেকে বই নিয়ে পড়িনি। আজও বেশ সময় নিয়ে বইগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দিলাম। হাঁটা চলা করায় নুপুরের মৃদু আওয়াজে মুখরিত হচ্ছিল কক্ষটি। আমি বুকশেলফ থেকে একটা বই বের করে হাতে নিলাম।
ধ্রুবকে এই বইটা পড়তে দেখেছিলাম। বইটা নিয়ে বিছানায় বাবু হয়ে বসলাম আমি। বইয়ের পাতা উল্টালাম মনোযোগ দিয়ে। সময় বোধহয় খুব দ্রুত কাটল। কিছু মুহূর্ত পরেই দরজায় কড়া নাড়ল কেউ। আমি বিছানা ছেড়ে বইটা টেবিলের উপর রাখতে রাখতে চিৎকার করে শুধালাম, কে? উত্তর আসলো, বৌমনি আমি। পরিচারিকার পরিচিত স্বর ভেসে আসলো। আমার প্রশ্নের অপেক্ষা না করেই সে পুনরায় বলে উঠল, সকালে নাস্তা পরিবেশন করা হয়েছে, সকলে আপনার প্রতীক্ষায়। আপনি আজ এখনো আসছেন না, তাই মা ঠাকুরন আপনাকে ডাকতে পাঠিয়েছে। দরজা খুলে মাথা লম্বা ঘোমটা টেনে নিলাম আমি। তারপর আমি বসার ঘরের উদ্দেশ্যে পা বাড়ালে আমার পিছু পিছু আসতে লাগলো পরিচারিকাটি। খাওয়া দাওয়ার পর্ব সমাপ্ত করে আমি রায়ের পিছু পিছু ওর কক্ষের উদ্দেশ্যে আসলাম। ইতিমধ্যে বেলা গড়িয়ে গেছে অনেকটাই। রায় ওর পেছন পেছন আমাকে যেতে দেখে ভ্রুকুচকে বলল, কি ব্যাপার, এভাবে আমার পিছন পিছন কোথায় যাচ্ছ? আপনি যেখানে যাচ্ছেন। একা একা ভালো লাগছে না আজকাল। আমার কথা শুনে প্রকাশ্যে মুচকি হেসে রাই বলল, আমার ভাই যে নেই বাড়িতে। ওর বলা কথায় লজ্জা পেলাম আমি। কিছু না বলে মাথা নত করে চুপচাপ হাঁটতে লাগলাম। হঠাৎ থেমে দাঁড়ালাম আমি। একটা দরজা পেরিয়ে এসেছি। কক্ষটা প্রভা ও আভার। কি মনে করে আমি 2 কদম পিছিয়ে দরজার সামনে আসলাম। দরজাটা চাপানো ছিল। একটু ফাঁক হয়ে থাকা দরজায় উকি দিতে দৃষ্টি বড় বড় হয়ে এলো আমার। ধাক্কা দিয়ে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলাম আমি। কক্ষে উপস্থিত 2 জন চমকে উঠল তাতে। আভা ও প্রভার মা স্বর্ণালী দেবী প্রভার কেশ নিজের মুষ্টিতে নিয়ে আছেন। বেচারা প্রভার চোখে মুখে ফুটে উঠছে ব্যথার চিহ্ন। চোখ দুটো তার অশ্রুতে পূর্ণ। এমন পরিস্থিতিতে আমাকে দেখে দুজনেই চমকে উঠেছে। আমি ওদের দিকে এগোতে এগোতে ব্যস্ত স্বরে বলে উঠলাম, এসব কি করছেন কাকিমা? ওকে ব্যথা কেন দিচ্ছেন? কথাটা শেষ করে আমি ওনার দখল থেকে প্রভাকে ছাড়িয়ে নিয়ে আসলাম। নিঃশব্দে অশ্রু বিসর্জন করছে প্রভা। পরনের শাড়ির দশা বেহাল। বোঝাই যাচ্ছে স্বর্ণালী দেবীর হাতের কয়েক ঘা পড়েছে তার দেহে। আমি গাঢ় চোখে একবার প্রভার মুখশ্রীতে নজর দিলাম। গৌরবর্ণ গালে মারের ছাপ ফুটে উঠেছে। একবার চোখ তুলে নিজের মায়ের দিকে তাকিয়ে আমার পেছনে কাঁচুমাচু করে দাঁড়ালো প্রভা। এবার আমি তাকালাম স্বর্ণালী দেবীর পানে। বিধবা হওয়ার জন্য ওনার পরনে সাদা থান। স্বাস্থ্যবান মহিলা রাগে গজগজ করছেন। আমি হঠাৎ উপস্থিত হওয়ায় বোধহয় উনি আরো ক্ষুব্ধ হয়েছেন। চোখের তীক্ষ্ণতা বেড়েছে বেশ, যা উনি লুকানোর চেষ্টায়। এভাবে মেয়েকে মারছেন কি জন্যে? কথাটা বলতে বলতে আমার ভ্রুযুগল বেঁকে এলো। তখনই দরজার সামনে এসে দাঁড়িয়েছে রায়। আমাদের দিকে তাকিয়ে সে ঘটনাটা আন্দাজ করার চেষ্টা করছে। কি হয়েছে ছোট মামি? কথাটা বলে যেই সে কক্ষে পা রাখতে যাবে অমনি গর্জে উঠলেন স্বর্ণালী দেবী। রায়ের দিকে আঙুল তাক করে এক প্রকার চিৎকার করে বলে উঠলেন, খবরদার, ভিতরে আইবি না তুই। রায়ের সাথে সাথে আমিও হতভম্ব হয়ে তাকালাম। রায়ের ওষ্ঠযুগল আপনা আপনি আলগা হয়ে গেল বিস্ময়ে। নিজের ছোট মামি এমন আচরণের কারণ বুঝতে পারল না সে। স্বর্ণালী দেবী নিজে থেকেই ফের বললেন, তোর লগে থাইকা আমার মাইয়ার মাথা খারাপ হইছে, ভূত ঢুকছে মনের ভিতর। কথা কানা শেষ করে আবার পেছনে থাকা প্রভাকে টেনে নিলেন উনি। বললেন, তুই এইগুলাই শিখাইছ সরে, তাই না? রায় কিছু বুঝতে না পেরে বলে, তুমি এসব কি বলছো ছোট মামি? কি করেছি আমি? রায়ের মতো সব আমারও মাথার উপর দিয়েই যাচ্ছে। স্বর্ণালী দেবী ফের গর্জে উঠে বলেন, তুই কি করস নাই এইটা ক। এটা বলে উঠে আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলেন। তারপর বিছানায় পড়ে থাকা কাগজের টুকরো এনে সেটা রায়ের মুখে ছুঁড়ে মারলেন আচমকা। বিকট চোখে তাকালাম আমি। স্বর্ণালী দেবী বলে উঠলেন, নাগর জুটাইছ? নাগর, ঠিক তোর মতো। আচমকা হাউমাউ করে কেঁদে উঠল প্রভা। সাথে সাথে মায়ের শক্ত থাবা পড়ল চুলে। কান্না থামিয়ে গুঙিয়ে উঠল প্রভা।
আমি চটজলতে ওনার কবল থেকে প্রভাকে ছাড়িয়ে নিতে যেতেই উনি হাত উঁচিয়ে বলে উঠলেন, থাক, তোমারে আর আমার উপকার করা লাগবো না। আমার মাইয়ার ব্যাপার আমি বুঝা নিমো। ওনার কথা অমান্য করে আমি প্রভাকে ছাড়িয়ে আনলাম ওনার কবল থেকে। এবার উনি নিজেই বেরিয়ে গেলেন কক্ষ থেকে। আমি রায়ের দিকে তাকালাম। সে কান্নারত প্রভার দিকে তাকিয়ে প্রস্থান করলো। আমি প্রভাকে ধরে ঠায় দাঁড়িয়ে রইলাম। প্রাতকালের সমাপ্তি ঘটে মধ্যাহ্নের আরম্ভ হয়েছে। আমি স্নান সেরে মাথার চুল শুকিয়ে কক্ষ থেকে বেরোলাম। উদ্দেশ্য রায়ের কক্ষ। সকালে ঘটনাটার জন্য নিশ্চয়ই মেয়েটার মন খারাপ হয়ে আছে। এটা ভাবতে ভাবতে আমার মনও বিষণ্ণ হয়ে আসলো। শশী নিজের কাজে খুবই সাফল্য অর্জন করেছে। তার বানানো মিথ্যে বানোয়ার কথা এখনো সত্য হয়ে মানুষের হৃদয়ে আছে, তাও আবার এই বাড়ির মানুষের মনে। আমি তাচ্ছিল্য করে হাসলাম। রায়কে তো ওর মা স্বয়ং বিশ্বাস করেনি, সমস্তক্ষণ ছাড়। আমি দোতলায় পৌঁছে রায়ের কক্ষে উকি দিলাম, কিন্তু তাতে রায়ের কোনো অস্তিত্ব নেই। ভ্রু কুচকে কয়েকবার ওকে ডাকলাম আমি, কিন্তু তারপরও তার সাড়া শব্দ না পেয়ে নিশ্চিন্ত হলাম সে তার কক্ষে নেই। এবার দোতলা থেকে নেমে বসার ঘরে আসতেই রায়ের দেখা পেলাম। কলসি নিয়ে কোথাও যাচ্ছে সে। বসার ঘরে এখন তেমন কেউ নেই। আমি রায়কে দেখতে পেয়েই ডেকে উঠলাম। রায় ঘুরে তাকিয়ে মুচকি হাসি উপহার দিল আমাকে। আমি দ্রুত পায়ে হেঁটে এসে তার মুখোমুখি দাঁড়ালাম। কোমরে কলসি থেকে ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম, পুকুর থেকে পানি আনতে। সহসে উত্তর দিল রায়। আমি আশ্চর্য হলাম। মেয়েটাকে কি দুঃখ ছুঁয়ে দেখে না নাকি? ভাবতেই রায়ের বলা একটা কথা মনে পড়ে গেল আমার। কিছুদিন আগে সে বলেছিল মৃত হৃদয়ে কোনো অনুভূতি ধরা দেয় না। রায় আমাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে দৃষ্টি নত করে বলল, এতটা তো বোধহয় নিজের বরের দিকেও তাকাও না, যতটা আমার ওপরে তাকিয়ে থাকো। রায়ের কণ্ঠে রসিকতা উপচে পড়ছে। আমি চোখের পলক ফেলে রায়ের সাথে সাথে হাঁটতে লাগলাম। সে আমাকে তার পেছন পেছন যেতে দেখে পিছন না ফিরেই বলল, আমি কিন্তু পুকুর পাড়ে যাচ্ছি। তো আমার কি সেখানে যেতে মানা? কিছু না বলে এবার চুপচাপ হাঁটতে লাগলাম আমরা। মহল থেকে বেরিয়ে পশ্চিম দিকে হাঁটতে লাগলাম আমরা। কিছু দূর হাঁটতেই একটা বাগানের মধ্যে চলে আসলাম। বাগানটা মূলত আমের। চারিদিকে চোখ বুলিয়ে বুঝলাম এটা অন্য রাস্তা। আমি হাঁটতে হাঁটতে রায়ের উদ্দেশ্যে বলে উঠলাম, আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। তার আগে তুমি আপনি থেকে তুমিতে আসো। সখীদের মাঝে আপনি সম্বোধন কেমন পরপর লাগে না? আমি রায়ের পানে তাকালাম। তার মুখে সবসময় একটা হাসির আভা লেপ্টে থাকে, অন্তত আমার সামনে। হাসজ্জ্বল রূপসীর পানে তাকিয়ে আমি বলে উঠলাম, তুমি সবসময় আমার হাসি খুশি কিভাবে থাকো? আমার কোনো দুঃখ নেই। মিথ্যে বলছো। আমি দেখেছি বাড়ির লোক তোমাকে সুযোগ পেলেই কথা শোনাচ্ছে, কখনো শশীর ছড়ানো মিথ্যে বদনামের জন্য, তো কখনো তোমার ওই কুমারীর ন্যায় জীবনযাপনের জন্য। কথা বলতে বলতে আমরা পুকুর পাড়ে চলে আসলাম। রায় শান বাঁধানো ঘাটে বসতে বসতে আমার পানে তাকালো। মুচকি হাসি মুখে বজায় রেখেই বলে উঠল, বাহ বাহ, ননদিনীর প্রতি খেয়াল আছে দেখছি তোমার। আমি রসিকতা করার অবস্থায় নেই। রসিকতা করো না, সত্যি করে বলো তো তোমার এসব খারাপ লাগে না? রায় আমার থেকে দৃষ্টি সরিয়ে পুকুরের জলে স্থির করলো। আমি খেয়াল করলাম সে ধীরে ধীরে গম্ভীর হয়ে আসছে। দাঁত দিয়ে ওষ্ঠ কামড়ে সে বলে উঠল, তুমি আমাকে সব কেন জিজ্ঞেস করছো? আমাকে সব জিজ্ঞেস করার কোনো প্রয়োজনই নেই। কণ্ঠে গাঢ় অভিমানের রেশ রায়ের। বুঝলাম এই অভিমান তার জীবনের প্রতি। আমি কিছু না বলে চুপ করে রইলাম। ক্ষণকাল বাদে সে নিজে থেকেই বলে উঠল, যখন দুঃখ পেতে পেতে মানুষের সহ্যের সীমা পার হয়ে যায়, তখন মানুষের দুঃখ পায় না। আমি গাঢ় চোখে তাকালাম এবার রায়ের পানে। সে এবার তাকালো সরাসরি আমার চোখের দিকে। কাজল রেখা পদ্ম আখির কোণে অশ্রুর অস্তিত্ব খুঁজলো আমার দৃষ্টি। তবে আমি ব্যর্থ হলাম। সামনে উপবিষ্ট নারীটি বেশ শক্ত ধাঁচের।
সমাজ তাকে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছে যে তাকে দুঃখ দেওয়া কঠিন। আদতে কি তাই, নাকি সে নিজের দুঃখ আড়াল করে চলে সব সময়? কিন্তু তোমার এমন কুমারীর মতো জীবনযাপনের কারণ কি? প্রশ্নটা কোনো রকম করে আমি চুপ করে রইলাম। আশা করলাম আজও এর উত্তর পাবো না, কিন্তু আমাকে আশ্চর্য করে দিয়ে রায় বলে উঠল, স্বামী মরলে সাধারণত বাঙালি মেয়েরা কষ্টে পাগল হয়ে যায় প্রায়। কিন্তু আমি লোকটার মৃত্যুর দিনে এতটা খুশি হয়েছিলাম যতটা খুশি আমি আগে কখনো হইনি। কথা বলতে বলতে রায় সিঁড়ির শেষ ধাপে পৌঁছে পিতলের কলসিতে জল ভরতে আরম্ভ করলো। আমি তার কথা শুনে স্তব্ধ হয়ে তাকালাম। জল ভরতে ভরতে আমার পানে তাকালো রায়। আমার বিস্ময় ঘেরা দৃষ্টি দেখে যেন মনে মনে তৃপ্ত হলো সে। জল ভরার শেষে কলসি কোমর নিয়ে এবার সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ফিসফিসিয়ে বলার মতো করে বলে উঠল, যার মৃত্যুতে আনন্দ হয় তার জন্য কিসের বৈধব্য জীবন? রায়ের চোখে মুখে আলাদাই এক ঝলক ফুটে উঠল। আমি শুকনো ঢোক গিললাম। আমাকে এভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে সে হঠাৎ খিলখিলিয়ে এসে উঠল। বলল, এটা শুধুমাত্র একটা কারণ, এতেই তুমি এমন করে তাকাচ্ছ? আর জিজ্ঞেস করবে না কেন খুশি হয়েছি? তোমার না অনেক কিছু প্রশ্ন করার ছিল? আমি রায় থেকে দৃষ্টি সরিয়ে আশেপাশে তাকালাম। একটা গভীর শ্বাস নিয়ে চোখ বুজে বললাম, আমি এখনো পরিষ্কার উত্তর পাইনি। আমি দিচ্ছিও না। চোখ মেলে তাকালাম আমি। রায় কেমন করে যেন তাকালো আমার দিকে। তার দৃষ্টি ছুঁয়ে দিল আমার কায়া। সেই সব জিনিসে সে গাঢ় দৃষ্টি বুলানো যা আমার বৈবাহিক জীবনের চিহ্ন বহন করে। তারপর বলে উঠল, তুমি অনেক ভাগ্যবতী নির্মাণী যে ধ্রুবর মতো একজন পুরুষ তোমার স্বামী। তোমার বিয়েতে তোমার হবু বর না আসাটা তোমার জীবনের সবচেয়ে বড় লাভবান বিষয়, এটা তুমি ধরে নিতে পারো। ধ্রুবর মতো ছেলেরাই প্রকৃত স্বামী হয়, নয়তো এই জগৎ সংসারে স্বামী রূপী অমানুষের তো কোনো অভাব নেই। আমাকেই দেখো না, আমি তো ভুক্তভোগী। ভারী একটা কথা, অথচ মেয়েটার মুখে মলিন হাসি লিপটে। তার দৃষ্টি যেন বলে দিল মেয়েটার একটা কালো অতীত আছে, তার চোখের ওই কাজলের থেকেও কালো। সন্ধ্যা ঘনিয়ে আসার পর প্রতিদিনের মতো আজকেও পুরো জমিদার বাড়ি আগুনের শিখায় আলোকিত হয়ে উঠল। সময় গড়ালো। রাতের খাওয়া দাওয়া শেষ করে সকলে চলে গেল নিজেদের কক্ষে। আমিও সকলের মতো খাওয়া দাওয়া সেরে নিজ কক্ষের উদ্দেশ্যে রওনা হলাম। 3 তলায় পৌঁছাতে আচমকা এই পুরুষালী অবয়ব সামনে এসে পড়ে আমার। চমকে 2-1 পা পিছিয়ে যাই আমি। লোকটা আর কেউ নয়, শুভ। আমার দিকে হাস্যোজ্জ্বল মুখশ্রীতে তাকিয়ে আছে সে। তবে আমি তার দিকে ভ্রু কুঁচকে তাকালাম। কেমন আছেন বৌদি? ভালো, শক্ত কণ্ঠে জবাব দিলাম আমি। শুভর উপর আমার চাপা একটা রাগ আছে, মূলত শশীর বিষয়টা নিয়ে। সে কি, আপনি রাগ করছেন কেন? দেবররা বৌদির সাথে একটু আধটু দুষ্টুমি তো করবেই। এসব দুষ্টুমি আমার মোটেও পছন্দ নয়। স্পষ্টভাবে কথাটা বলে শুভকে পাশ কাটিয়ে নিজ কক্ষে চলে আসলাম আমি। তখনও অবধি আমার অজানা ছিল আজ আমার সাথে কি ঘটতে চলেছে। দরজায় খিল এঁটে সরাসরি বিছানায় এসে বসলাম আমি, যেখানটায় ধ্রুব বসে। কক্ষ জুড়ে মৃদু আলো। আজ কম প্রদীপ জ্বালানো হয়েছে। যতটুকু আলোকিত হয়েছে কক্ষটা তার প্রায় পুরোটাই হারিকেনের গুণে। আমি ঘুমানোর প্রস্তুতি নিতে লাগলাম। কানে থাকা ছোট স্বর্ণের ঝুমকোটা খুলে রাখার পরই একটা উটকো গন্ধ এসে নাকে ঠেকল। কিছু পুড়লে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ এসে কানে বাজল। আমি চটজলদি পেছন ফিরে তাকালাম। দৃষ্টি বড় বড় হয়ে এলো আমার। শাড়ির আঁচলে আগুন, দাউ দাউ করে আগুনের মাত্রা বাড়ছে ক্রমশ। ভয় পেয়ে শাড়ি খুলে ফেললাম আমি। বুঝতে পারছিলাম না আগুন লাগলো কিভাবে। তখনই সব কিছু ঠিক ছিল, কিন্তু এরপরেই আমার ভাগ্যে নেমে এলো ঘোর আধার। আচমকা বিছানার নিচ থেকে একজন বেরিয়ে আসলেন। আমার পরনে তখন কেবল ব্লাউজ আর পেটিকোট। বদ্ধ ঘরে হঠাৎ বিছানার নিচ থেকে একজন পুরুষকে বেরিয়ে আসতে দেখে আমার অক্কা যাওয়ার পালা। লোকটা বেরিয়ে আসতেই প্রায় পুড়ে যাওয়া শাড়িটা বুকে জড়িয়ে নিলাম আমি।
আমি শক্ত বাক্য বলতে কি অনুভব করলাম আমার গলার স্বর অতি দুর্বল শোনাচ্ছে। কে আপনি? এই ঘরে এলেন কি করে? লোকটা উত্তর না দিয়ে কুৎসিতভাবে হেসে উঠল। আমি ভয়ে পিছাচ্ছিলাম একটু একটু করে। পালোয়ানের ন্যায় গড়নের লোকটা আচমকা আমার দিকে এগোতে লাগলো। হঠাৎ দরজায় অনেকগুলো থাবা পড়ল। চমকে সেদিক পানে দৃষ্টি দিলাম আমি। বাইরে থেকে তখন আরেকজনের স্বর ভেসে আসছে। প্রয়াস চলছে দরজা ভাঙার।